তালাকপ্রাপ্ত স্ত্রী যে হাসপাতালে ডাক্তার ছিলেন সেখানেই আহত স্বামীকে ভর্তি করা হল। তারপর যা ঘটল, শহরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের ইমার্জেন্সি সেই রাতে কিছু বেশি উত্তেজিত ছিল, যেন দেওয়ালগুলো আসন্ন ঝড়ের আশঙ্কায় ছিল। সাইরেনের আওয়াজ বারবার হাওয়াকে চিরে ভিতরে ঢুকছিল। নার্সরা দ্রুত পায়ে ছুটছিল। স্ট্রেচার একের পর এক ভিতরে আসছিল এবং সেই সব কিছুর মাঝে ডাক্তার অনন্যা শর্মা তার কেবিন থেকে বেরিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে এগোচ্ছিল। সাদা অ্যাপ্রন, খোলা চুল, চোখে ক্লান্তি, কিন্তু মুখে পেশাদারি গাম্ভীর্য। ৩ বছর আগে এই হাসপাতালই তাকে সেরা ডাক্তারের সম্মান দিয়েছিল, এবং সেই বছরই তার বিয়ে ভেঙে গিয়েছিল। তালাকের পর অনন্যা নিজেকে সম্পূর্ণ কাজে ডুবিয়ে দিয়েছিল। সে সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করেছিল, ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখে নিয়েছিল। কিন্তু ভাগ্যকে হয়তো এটা মেনে নেওয়া যায়নি। তখনই হঠাৎ একটা অ্যাম্বুলেন্স দ্রুত আওয়াজ করে থামল, দরজা খুলল এবং একজন গুরুতর আহত ব্যক্তিকে নামানো হল। রক্তে ভেজা শার্ট, ভাঙা পাঁজরের যন্ত্রণা, শ্বাস উঠছে পড়ছে, মুখে আঘাতের চিহ্ন। এবং যখন নার্স দ্রুত ফাইল পড়ে নাম বলল, রাহুল বর্মা, বয়স ৩৫, তখন অনন্যার আঙুলগুলো কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য তার দুনিয়া থমকে গেল। সেই নাম যাকে সে তার হৃদয় থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল, সেই মানুষ যাকে সে একসময় তার সব কিছু মনে করেছিল, সেই স্বামী যার থেকে তালাক নিয়ে সে নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করেছিল। কিন্তু হাসপাতালে ভাবনার কোনো জায়গা নেই। সে নিজেকে সামলে নিল, আওয়াজে কঠোরতা এনে আদেশ দিতে শুরু করল। বিপি লো, অক্সিজেন লাগাও, এক্স রে এবং সিটি, তুরন্ত হট অ্যালার্ট করো। তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু হৃদয়ের ভিতরে স্মৃতির বন্যা উথলে উঠল। তাকে মনে পড়ল কিভাবে রাহুল সব সময় তার ডক্টর হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল, কিভাবে ছোট ছোট বিষয় থেকে ঝগড়া বেড়ে গিয়েছিল, কিভাবে সে এক রাতে রাগে বলে দিয়েছিল যে অনন্যার জন্য তার চাকরি স্বামীর চেয়ে বড়, এবং সেই রাতেই অনন্যা সিদ্ধান্ত নিয়েছিল যে সে এমন সম্পর্কে থাকবে না যেখানে তাকে তার স্বপ্নের জন্য ক্ষমা চাইতে হবে। ওটির ভিতরে অপারেশন শুরু হল। প্রত্যেক সেকেন্ড ভারী ছিল। রাহুলের অবস্থা সংকটাপন্ন ছিল। আঘাতগুলো কোনো সাধারণ রাস্তার দুর্ঘটনার মতো লাগছিল না, যেন কেউ ইচ্ছেকৃতভাবে তাকে মারার চেষ্টা করেছে। অনন্যার হাত সঠিক ছিল, কিন্তু মন বারবার বিভ্রান্ত হচ্ছিল। সে ডাক্তার ছিল, কিন্তু সামনে তার অতীত শুয়েছিল। কয়েক ঘণ্টার সংগ্রামের পর অপারেশন সফল হল। জান বেঁচে গেল, কিন্তু গল্প এখানে শেষ হয়নি। যেইমাত্র সে ওটি থেকে বেরোল, পুলিশ হাসপাতালে পৌঁছে গিয়েছিল। জিজ্ঞাসাবাদ শুরু হল। জানা গেল যে এটা দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত আক্রমণ ছিল। রাহুল কোনো বড় ঝগড়ায় জড়িয়ে পড়েছিল। তার ব্যবসা, তার বন্ধুরা, তার জীবনে কিছু এমন চলছিল যার সম্পর্কে অনন্যার কোনো ধারণাই ছিল না। আইসিইউ এর কাচের বাইরে দাঁড়িয়ে অনন্যা তাকে দেখছিল। মেশিনের আওয়াজের মাঝে রাহুল জীবন এবং মৃত্যুর সাথে লড়াই করছিল, এবং অনন্যার ভিতরে ডাক্তার এবং স্ত্রীর দুটো পরিচয় পরস্পরের সাথে ধাক্কা খাচ্ছিল। তাকে উপলব্ধি হল যে এটা শুধু একটা রোগী নয়, এটা তার জীবনের সেই অসম্পূর্ণ অধ্যায় যা বন্ধ হওয়ার আগে শেষবার খুলে গেছে, এবং হয়তো এবার সিদ্ধান্ত শুধু তালাক বা চিকিৎসার নয়, বরং মানবতা, সত্য এবং ক্ষমার হতে চলেছে। সেই রাতেই অনন্যা নিজেকে প্রশ্ন করল, কি সে শুধু ডাক্তার হয়ে থাকতে পারবে, নাকি ভাগ্য তাকে আবার সেই সম্পর্কের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যা থেকে পালাতে সে নিজেকে সবচেয়ে শক্তিশালী বানিয়ে নিয়েছে। আইসিইউ এর সাদা আলোয় রাত এবং দিনের পার্থক্য মিটে গিয়েছিল। মেশিনের অবিরাম আসা যাওয়া বিপ একটা অদ্ভুত চাপ তৈরি করছিল। ডাক্তার অনন্যা শর্মা কাচের ওপারে দাঁড়িয়ে রাহুলকে দেখছিল। সেই রাহুল যে একসময় তার জীবনের কেন্দ্র ছিল, এবং আজ তার নজরদারিতে একটা কেস ফাইল হয়ে গেছে। তার মুখে ব্যান্ডেজ ছিল, ঠোঁট শুকনো ছিল, শ্বাস মেশিনের সাহায্যে চলছিল, এবং প্রত্যেক শ্বাসের সাথে অনন্যার ভিতরে কোনো পুরনো স্মৃতি পাল্টে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি পরিবেশকে আরও ভারী করে দিয়েছিল। ইন্সপেক্টর বর্মা অবিরাম প্রশ্ন করছিল, ডাক্তার, কি আপনার মনে হয় যে এটা দুর্ঘটনা ছিল? অনন্যা অনেক ভেবে উত্তর দিল, না, আঘাতের প্যাটার্ন দুর্ঘটনার মতো নয়। এই উত্তরই এই কেসকে একটা সাধারণ ঘটনা থেকে ষড়যন্ত্রে পরিণত করছিল। পুলিশ জানল যে রাহুল গত কয়েক মাস ধরে একটা বড় মেডিকেল সাপ্লাই টেন্ডারে জড়িয়ে পড়েছে। কোটি কোটি টাকার ডিল, ভুল ওষুধ, নকল সাপ্লাই, এবং সেই জলায় জড়িয়ে পড়ে হয়তো সে কোনো বড় মানুষের রাস্তা কেটে দিয়েছে। অনন্যা প্রথমবার উপলব্ধি করল যে তালাকের পর রাহুলের জীবন শুধু মদ, রাগ এবং ব্যর্থতায় সীমাবদ্ধ ছিল না,
বরং সে এমন একটা দুনিয়ায় চলে গিয়েছে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। তখনই আইসিইউতে হলচল হল। রাহুলের আঙুলগুলো নড়ল, মনিটরের আওয়াজ বদলে গেল এবং অনন্যা কিছু না ভেবে ভিতরে চলে গেল। ডাক্তার হয়ে নয়, বরং সেই মহিলার মতো যে একসময় তার নাম নিয়ে দুয়া মেঙেছিল। রাহুল ধীরে ধীরে চোখ খুলল, সামনে অনন্যাকে দেখল। তার চোখে ভয় ছিল, অপরাধবোধ ছিল এবং সেই প্রশ্ন ছিল যা সে ৩ বছর ধরে জিজ্ঞাসা করতে চেয়েছিল। আওয়াজ দুর্বল ছিল, কিন্তু শব্দ ভারী। তুমি। সেই একটা শব্দে সম্পূর্ণ অতীত সিমটে এলো। অনন্যা পেশাদারী লহজায় বলল, আপনি নিরাপদ, বেশি কথা বলা ঠিক নয়। কিন্তু রাহুল হাসল, একটা দুর্বল হাসি। এখনও তুমি এমনই আছো, নিজেকে লুকিয়ে ফেলো। সেই বাক্য অনন্যার ভিতরে দমিত সব যন্ত্রণা ঝাঁকিয়ে দিল। তাকে মনে পড়ল তাদের বিয়ের প্রথম বছর, কিভাবে সে রাত রাত ভর ডিউটি করেছে, কিভাবে রাহুল প্রত্যেক উৎসবে একা ছিল, কিভাবে প্রেম অভিযোগে এবং অভিযোগ রাগে পরিণত হয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাকে অনন্যা নিজেকে সেই কোর্ট রুমে দাঁড়িয়ে দেখছে, যেখানে তালাকের কাগজে সাইন করার সময় তার হাত কাঁপেনি, কিন্তু হৃদয় ভেঙে ছড়িয়ে পড়েছে। রাহুলের আওয়াজ আবার শোনা গেল, আমি তোমাকে কখনো বোঝার চেষ্টা করিনি। এবং এটাই সেই মুহূর্ত যেখানে প্রথমবার রাহুল ভুল স্বীকার করল। কিন্তু গল্প এত সহজ ছিল না। পুলিশ রাহুলকে জিজ্ঞাসাবাদ শুরু করল। রাহুল অর্ধেক সত্য বলল, অর্ধেক লুকিয়ে রাখল, কারণ সে জানত যে যারা তার পিছনে পড়েছে তারা শুধু তাকে নয়, অনন্যাকেও ক্ষতি পৌঁছাতে পারে। এবং অনন্যা যখন উপলব্ধি করল যে তার পেশা এবং তার অতীত এখন একই কেসে জড়িয়ে গেছে, তখন তার সামনে শুধু একটা প্রশ্ন ছিল, কি সে শুধু ডাক্তার হয়ে এই গল্প শেষ করবে, নাকি একটা মানুষ হয়ে সত্যতা পর্যন্ত যাবে? কারণ এবার দাও শুধু রাহুলের জানের নয়, বরং সেই সত্যতার যাকে দুজনেই বছরের পর বছর উপেক্ষা করেছে। আইসিইউর বাইরে দাঁড়িয়ে অনন্যা প্রথমবার অনুভব করল যে এই গল্প শুধু দুটো ভাঙা সম্পর্কের নয়, বরং এমন একটা অপরাধের যা আসন্ন সময়ে তার জীবনকে আরও বিপজ্জনক মোড়ে নিয়ে যাবে। হাসপাতালের দেওয়ালের ভিতরে এখন শুধু চিকিৎসা চলছে না, বরং একটা অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। আইসিইউর বাইরে তয়নাত পুলিশ বাড়ানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে, এবং ডাক্তার অনন্যা শর্মার জন্য এই হাসপাতাল এখন শুধু তার কর্মস্থল নয়, বরং এমন একটা ময়দান যেখানে প্রত্যেক কদমে বিপদ লুকিয়ে আছে। রাহুলের অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে, কিন্তু সচেতন হয়ে উঠতেই তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছে। সে বারবার দরজার দিকে তাকাচ্ছে, যেন কোনো ছায়ার আশার অপেক্ষা করছে। অনন্যা এসব লক্ষ্য করছে। ডাক্তারের চোখ ছোট ছোট জিনিস ধরে ফেলে এবং তাকে স্পষ্ট বুঝতে পেরেছে যে রাহুল শুধু যন্ত্রণায় নয়, কোনো বড় ভয়ে ভেঙে পড়ছে। গভীর রাতে যখন আইসিইউ শান্ত হল এবং নার্সের শিফট বদলাতে শুরু করল, রাহুল নিচু আওয়াজে অনন্যাকে ডাকল, অনন্যা, আমাকে এখান থেকে তাড়াতাড়ি বার করে দাও। সেই আওয়াজে স্বামীর অধিকার ছিল না, বরং একটা আহত মানুষের অসহায়তা ছিল। অনন্যা কঠোরভাবে বলল যে এটা সম্ভব নয়, কিন্তু রাহুলের চোখে যে ভয় ছিল সেটা অনন্যার হৃদয়ে হলচল তৈরি করল। এবং এখান থেকেই রাহুল অসম্পূর্ণ সত্য বলতে শুরু করল। সে বলল যে সে যে মেডিকেল সাপ্লাই টেন্ডারে জড়িয়ে পড়েছে সেটা শুধু টাকার খেলা নয়, নকল ওষুধ, এক্সপায়ারি ডেট বদলানো বোতল এবং সেই ওষুধ থেকে মরা গরিব রুগী। যখন রাহুলের বিরোধিতা করল, তখন তাকে রাস্তা থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আক্রমণ সেটার ফল ছিল। কিন্তু রাহুল একটা সবচেয়ে বড় সত্য লুকিয়ে রেখেছে। সে জানত যে এই সম্পূর্ণ খেলায় হাসপাতালের ভিতর থেকেও কেউ জড়িত, এবং এই কথা শুনে অনন্যার পায়ের তলায় মাটি সরে গেল। কারণ যদি এটা সত্য হয়, তাহলে বিপদ তার একদম কাছে ছিল। সেই রাতেই অনন্যার ফোন বাজল। অজানা নম্বর থেকে শুধু এইটুকু বলা হলো, ডাক্তার সাহেবা, আপনার কাজ পর্যন্ত সীমাবদ্ধ থাকুন, কিছু জখম আবার খোলা উচিত নয়। ফোন কাটতেই অনন্যা বুঝল যে সতর্কতা দেওয়া হয়েছে, কিন্তু ভয়ের সাথে সাথে তার ভিতরে সেই পুরনো অনন্যা জেগে উঠছে, যে কখনও ভুলের সামনে ঝুঁকে না। তাকে ফ্ল্যাশব্যাকে তার বিয়ের সেই সবচেয়ে তিক্ত দিন মনে পড়ল, যখন রাহুল তাকে চড় মারেনি, কিন্তু শব্দ দিয়ে ভেঙে দিয়েছে, তুমি কখনো আমার হতে পারবে না। এবং সেই দিনেই অনন্যা কসম খেয়েছে যে সে কোনো মূল্যে নিজেকে দুর্বল হতে দেবে না। এখন সেই কসম তাকে এই কেসে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওদিকে রাহুল ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। তাকে উপলব্ধি হচ্ছে যে সে অনন্যাকে তালাক দিয়ে শুধু সম্পর্ক নয়,
বরং তার সবচেয়ে বড় শক্তি হারিয়েছে। হাসপাতালের ভিতরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা নার্স ভুল ইনজেকশন দেওয়ার চেষ্টা করল। সময় থাকতে অনন্যা থামিয়ে দিল। কিন্তু এটা কাকতালীয় নয়, এটা স্পষ্ট সংকেত ছিল যে রাহুলকে জীবিত ছাড়তে হবে না। এবং এই ঘটনার পর অনন্যার সিদ্ধান্ত পাকা হয়ে গেল। সে শুধু ডাক্তার হয়ে বসে থাকবে না, সে এই ষড়যন্ত্রের মূলে যাবে। চায় তার জন্য তার জানই কেননা দামে লাগাতে হোক, কারণ এখন এই লড়াই শুধু রাহুলের নয়, সেই সিস্টেমের বিরুদ্ধে যা মানুষের জানকে দর কষাকষি বানিয়ে দিয়েছে। এবং এর সাথে গল্প একটা এমন মোড়ে এসে পৌঁছেছে যেখানে প্রেম, পশ্চাত্তাপ এবং ইনসাফ তিনটেই একই রাস্তায় দাঁড়িয়ে আছে। কোনো একটাকে বেছে নেওয়া এখন অসম্ভব ছিল। হাসপাতাল এখন অনন্যার জন্য চিকিৎসার জায়গা নয়, বরং একটা জাল হয়ে গেছে। প্রত্যেক মুখ তাকে সন্দেহজনক লাগতে শুরু করেছে, প্রত্যেক আওয়াজে বিপদের আভাস। আইসিইউর বাইরে দাঁড়ানো পুলিশও এখন তাকে সম্পূর্ণ নিরাপত্তার ভরসা দিতে পারছে না, কারণ অনন্যা বুঝে গেছে যে ষড়যন্ত্র শুধু বাইরে থেকে নয়, বরং ভিতর থেকে চলছে। রাহুলের অবস্থায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কিন্তু তার মনে ভয় হাবি হয়েছে। সে জানে যে তার উপর আক্রমণ করিয়েছে সে এতটা শক্তিশালী যে হাসপাতাল, পুলিশ এবং সিস্টেম সব জায়গায় তার লোক উপস্থিত আছে। এক রাতে যখন বৃষ্টি হাসপাতালের জানালায় ধাক্কা খাচ্ছে এবং বিদ্যুৎ বারবার যাচ্ছে, তখন হাসপাতালের ব্যাকআপ লাইট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল এবং সেই অন্ধকার সেকেন্ডে কেউ আইসিইউতে ঢোকার চেষ্টা করল। অনন্যার জন্য আগে থেকেই আভাস ছিল। সে দৌড়ে ভিতরে পৌঁছল এবং দেখল যে রাহুলের 4 লাইনে ছেঁড়াছিড়ি করা হয়েছে। যদি কয়েক মিনিট আর হয়ে যায় তাহলে তার জান চলে যেত। এটা অশুভ নয়, বরং পাকা প্রমাণ ছিল যে কোনো নিজের লোকই এই রাস্তা দেখিয়েছে। অনন্যা সেই মুহূর্তে সিদ্ধান্ত নিল যে সে এখন চুপ করে বসবে না। সে হাসপাতালের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করল। ওষুধের সাপ্লাই, স্টোর রেজিস্টার, এক্সপায়ারি ডেট এবং যেমন যেমন ফাইল খুলতে থাকল, তেমন তেমন একটা নাম বারবার সামনে আসতে লাগল। ডাক্তার বিবেক মালহোত্রা, সেই সিনিয়র ডাক্তার যে অনন্যাকে শুরুতে অনেক সাপোর্ট করেছে, সেই যে রাহুলের কেসে বারবার তাড়াতাড়ি ডিসচার্জের কথা বলেছে। অনন্যার জন্য এটা সবচেয়ে বড় ধাক্কা ছিল, কারণ বিশ্বাস ভাঙা শত্রুর কাছে হারার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক হয়। ওদিকে রাহুল অবশেষে সম্পূর্ণ সত্য বলে দিল। সে বলল যে সে শুরুতেই গোরখধন্দার অংশ হয়ে চোখ বন্ধ করে নিয়েছে, কিন্তু যখন তাকে জানা গেল যে নকল ওষুধ থেকে লোক মরছে, তখন সে প্রমাণ সংগ্রহ করতে শুরু করেছে। সেই প্রমাণ আজ তার জানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। সে কাঁদতে কাঁদতে বলল যে তালাকের পর সে ছড়িয়ে পড়েছে এবং ভুল লোকের সাথে জড়িয়ে পড়েছে, কিন্তু অনন্যার সততা তার অন্তরাত্মায় আজও জীবিত ছিল। সেই সততাই তাকে অপরাধ থেকে বার করে নেবার চেষ্টা করতে বাধ্য করেছে। রাতের সেই অন্ধকারে অনন্যার উপর সরাসরি আক্রমণ হল। পার্কিং এরিয়ায় কেউ তার রাস্তা আটকে দিল। হাতে লোহার রড ছিল, কিন্তু অনন্যা ভয় করে পালাল না। সে তার সম্পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করল, শোর মাচাল এবং কোনো মতে বেঁচে নিকল। সেই রাতে প্রথমবার রাহুলের চোখ থেকে অশ্রু বেরোল, পশ্চাত্তাপের, ভয়ের এবং সেই প্রেমের যাকে সে কখনো সঠিক সময়ে বুঝতে পারেনি। অনন্যা হাসপাতালের গলিয়ারায় দাঁড়িয়ে ভাবছিল যে কি সত্যিই ইনসাফের মূল্য এত ভারী হয়। কিন্তু সেই মুহূর্তে সে স্থির করল যে যদি আজ সে পিছিয়ে যায় তাহলে না জানি কত জীবন এই নোংরা খেলার শিকার হবে। পরের সকালে সে একটা বিপজ্জনক কদম তুলল। সে মিডিয়াকে গোপনে প্রমাণ পাঠিয়ে দিল, পুলিশকে বাধ্য করল যে তারা বড় নামে হাত দিক, এবং হাসপাতালের ভিতরে ভূমিকম্প এল। ডাক্তার বিবেকের মুখের নকল উন্মোচিত হতে চলেছে, এবং গল্প এখন সেই মোড়ে পৌঁছে গেছে যেখানে হয় সত্যতা জিতবে, নয়তো এই সিস্টেম আরেকটা সততার আওয়াজকে চিরকালের জন্য চুপ করে দেবে। হাসপাতালের সকাল সেই দিন একদম আলাদা ছিল, যেন প্রত্যেক দেয়াল জানে যে আজ শুধু চিকিৎসা নয়, বরং ইনসাফের সিদ্ধান্ত হতে চলেছে। মিডিয়ার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, পুলিশের টিম ভিতরে তয়নাত আছে, এবং অনন্যা শর্মার শান্ত মুখের পিছনে ঝড় লুকিয়ে আইসিইউর বাইরে দাঁড়িয়ে আছে। সে যে প্রমাণ পাঠিয়েছে সেগুলো সিস্টেমের ভিত্তি ঝাঁকিয়ে দিয়েছে। নকল ওষুধের রিপোর্ট, বদলানো এক্সপায়ারি ডেট, রোগীদের মৃত্যুর ডাটা, সবকিছু এখন সামনে আসতে চলেছে। কিন্তু এই লড়াইয়ের সবচেয়ে বড় মূল্য হয়তো রাহুলকে দিতে হবে, কারণ সে জানে যে যাদের সে উন্মোচিত করেছে তারা তাকে জীবিত ছাড়বে না। যেইমাত্র পুলিশ ডক্টর বিবেক মালহোত্রাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল, হাসপাতালে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। বিবেকের মুখে নকল শান্তি ছিল, কিন্তু চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সময় রাহুলের অবস্থা হঠাৎ খারাপ হতে লাগল।
মেশিনগুলো দ্রুত আওয়াজ করতে লাগল এবং অনন্যা দৌড়ে ভিতরে পৌঁছল। এটা কোনো মেডিকেল কমপ্লিকেশন নয়, এটা শেষ চেষ্টা ছিল রাহুলকে চিরকালের জন্য চুপ করানোর। কিন্তু অনন্যা হার মানেনি। সে সম্পূর্ণ টিমের সাথে মিলে রাহুলকে বাঁচানোর প্রত্যেক সম্ভব চেষ্টা করল। ঘণ্টার পর ঘণ্টা সংগ্রামের পর রাহুলের শ্বাস স্থিতিশীল হল এবং যেইমাত্র বিপদ কেটে গেল, রাহুল অনন্যার হাত ধরে নিল। তার চোখে অশ্রু ছিল, আওয়াজ ভাঙা ছিল। সে বলল যে যদি আজ সে বেঁচে যায় তাহলে এটা অনন্যার কারণে হবে, এবং যদি না বাঁচে তাহলে তাকে কোনো আফসোস নেই, কারণ সে অবশেষে সঠিকের জন্য দাঁড়ানোর সাহস করেছে। পুলিশের তদন্ত এগিয়ে গেল। ডাক্তার বিবেক এবং তার নেটওয়ার্কের উন্মোচন হল। অনেক বড় নাম সামনে এলো, গ্রেফতার হল। হাসপাতালের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি উন্মোচিত হল। মিডিয়া অনন্যাকে নির্ভীক ডাক্তার বলল, কিন্তু অনন্যার জন্য এই জয় অসম্পূর্ণ ছিল, কারণ রাহুলের অবস্থা এখনও সংকটাপন্ন ছিল। অনেকদিন পর যখন রাহুল সচেতন হল, তখন প্রথমবার সে ভয়ে ছালা অনন্যার দিকে তাকাল। সে ক্ষমা চাইল, কোনো স্বামীর মতো নয়, বরং একটা মানুষের মতো, যে দেরিতে সহি কিন্তু ভুল বুঝতে পেরেছে। অনন্যা কোনো প্রতিশ্রুতি দিল না, কোনো ভবিষ্যৎ বলল না। সে শুধু এটুকু বলল যে মানুষ বদলাতে পারে যদি সে সত্যিই দায়িত্ব নেয়। সময় কেটে গেল, কেস কোর্টে পৌঁছল, সাজা হল। নকল ওষুধের নেটওয়ার্ক ভেঙে গেল এবং অনেক জীবন বেঁচে গেল। রাহুল ধীরে ধীরে সুস্থ হল, কিন্তু সে জানত যে কিছু জখম শরীর থেকে নয়, আত্মা থেকে যুক্ত হয়। হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার দিন সে অনন্যাকে বলল যে সে আবার একসাথে আসার আশা রাখে না, শুধু এটুকু চায় যে সে নিজেকে ক্ষমা করতে পারে। অনন্যা প্রথমবার হেসে তাকে দেখল। সেই হাসি প্রতিশ্রুতি নয়, কিন্তু ঘৃণাও নয়। মাসের পর মাস পর একদিন সেই হাসপাতালে অনন্যাকে একটা নতুন কেস মিলল। একটা রাস্তার দুর্ঘটনায় আহত মানুষ, এবং রাহুল হুইলচেয়ারে বসে রক্তদান করতে এসেছে। কোনো দেখাবে ছাড়া, কোনো সম্পর্কের নাম ছাড়া, শুধু মানবতার জন্য অনন্যা দূর থেকে তাকে দেখল এবং মনে মনে ভাবল যে হয়তো কিছু সম্পর্ক আবার নাম নেওয়ার জন্য নয়, বরং মানুষ হওয়ার জন্য ফিরে আসে। গল্প এখানেই শেষ হয়, কিন্তু এটা শেষ নয়, বরং একটা নতুন শুরু ছিল, যেখানে প্রেম দুর্বলতা নয়, পশ্চাত্তাপ বোঝা নয়, এবং ইনসাফ শুধু আইনে নয়, বরং হৃদয়েও জীবিত ছিল। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের গল্প। আপনাদের এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। অনুরাধার সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট লিখে অবশ্যই জানান। যদি গল্প আপনাদের একটুকু পছন্দ হয় তাহলে ভিডিওকে একটা লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। মিলব আবার একটা নতুন এবং ইন্টারেস্টিং গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।